ইতিহাসের পথ ধরে আমরা আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলছি। এই এগিয়ে যাওয়ার পথ অসীম। এই পথে আমাদের যে সমস্ত বিশিষ্ট মানুষজনেরা যারা দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে তাদের কাজের স্বাক্ষর রেখে চলেছেন, আমরা শুধুমাত্র তাদের সেই পথটুকুকে অনুসরণ করার চেষ্টা করি। সেই অনুসরণের পথ ধরে এগোতে এগোতে অনেক নক্ষত্রকে খুঁজে পাওয়া যায়, অনেক নুড়ি পাথরকে খুঁজে পাওয়া যায়, অনেক ভালো লাগাকে খুঁজে পাওয়া যায়। ঠিক সেইভাবেই আজকে আমরা এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে কথা বলব। আপনারা সবাই জানেন যে বাংলা সাহিত্যের যে কথা বলছিল না, সেই কথার সাথে সাহিত্যের তো অন্য দর্শন আছে। ইন্দিরা গান্ধী যাকে সাহিত্য রত্ন উপাধি দিয়েছিলেন আজ থেকে বেশ কয়েক দশক আগে। আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব গর্বিত বোধ করছি সেই মানুষটি, সেই একেবারে নেপথ্যে থাকা মানুষ, যিনি জীবনের অনেকটা প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়েও সাহিত্য দর্শন থেকে একেবারেই পিছু হটেন। আজকে আমরা তার সাথে কথা বলবো, তার অভিজ্ঞতার সাথে আমরা নিজেরাও কিছুটা একটা নতুন পথে ভাবনা বা নতুন পথে দেশের একটি খুঁজে পাওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, কবি, প্রবন্ধকার ডক্টর রাধারমণ জানা। নমস্কার রাধারমণ। নমস্কার। আপনাকে স্বাগত। নমস্কার। আপনার সম্পর্কে বলতে গেলে আমার খুব সমস্যা হয়, এটা আমি প্রথমেই আমার ধৃষ্টতা নেবেন না। তার কারণ আপনার এত বহুধা বিস্তৃত ভাবনা এবং সৃজনশীলতার ক্ষেত্রে এত বহুধা বিস্তৃত আপনার শাখা প্রশাখা, সেখানে কোনটা ছেড়ে কোনটা বলবো, আবার অনেক সময় নিজের ক্ষেত্রে একটা সমস্যা হয় কোনটা আবার বাদ দেবো বা বাদ পড়ে যাবে না। তো এইটা বলে আমি খুব গর্বিত বোধ করছি এবং আমার খুব ভালোও লাগছে। কারণ হচ্ছে আপনার মূল একদিকে পরিচয়, আপনি গবেষক এবং অধ্যাপক, কিন্তু তার বাইরে থেকে দাঁড়িয়েও আমার প্রথমে এইটা খুব জানা দরকার। ইন্দিরা গান্ধী আপনাকে সাহিত্য রত্ন উপাধি দিয়েছেন বিশ্বভারতীতে আজ থেকে প্রায় 6টা দশক আগে, 6টা না, প্রায় 5টা দশক আগে। এই প্রাপ্তিটা জীবনের এই সময়তে এসে দাঁড়িয়ে সাহিত্যের ভাবনা নিয়ে কীভাবে অনুভব করে? আমি প্রথমত আমার জীবনে শিক্ষক, দ্বিতীয়ত আমি হচ্ছি সাহিত্য সেবক, সাধারণ সাহিত্য সেবক। এটা প্রথমে যে শিক্ষক হিসেবে যে আমার পরিচয়, সেটা আমার সমস্ত মাস্টারমশাইরা এটা তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, যে পৃথিবীর আদর্শ কি, মানুষ কী করলে সমস্ত পৃথিবীটা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আর একটা বৌদ্ধ দর্শনের উপরে আমি গবেষণা করার ফলে আমাকে বিভিন্ন ভারতবর্ষ না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জাপান থেকে এসেছিল, সমস্ত জায়গা থেকে এসেছে। টাটানগর গিয়ে 14 লক্ষ লোকের সামনে বক্তৃতা দিতে হয়েছে। 14 লক্ষ লোক, মানে 10,000 20,000 নয়, 14 লক্ষ লোকের সামনে আমাকে বক্তৃতা দিতে হয়েছে। এবং টাটা কোম্পানি, রতন টাটা, তিনি আমার বক্তৃতার পরে 1.5 ঘন্টা, আমি ছিলাম প্রধান বক্তা এবং প্রধান অতিথি, ওরা নিয়ে গেছিলেন আমাকে 6 মাস আগে দিয়ে কন্ট্যাক্ট করে টাটানগর বৌদ্ধরা। তা সমস্ত বৌদ্ধরা ওই দিন ওখানে উপস্থিত ছিলেন এবং প্রায় ওরা বললেন যে আমাদের আজকে প্রায় 14 লক্ষ লোক হয়েছে এই সভার মধ্যে। আমার জীবনের এটি সবচেয়ে বড় সভা যেখানে আমি বক্তৃতা দিয়েছি। তারপরে তো বহু সভা দিই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৌদ্ধ দর্শন করে। কবিতার ক্ষেত্রে এই যে ভাবনা, কবিতার ক্ষেত্রে কবিতা তো বদল পায়, সাহিত্য তো আস্তে আস্তে বদল পায়। সাহিত্যের আমার মনে হয় যে প্রকাশভঙ্গিটা বদল, এভরিথিং উপস্থাপনটা বদল পায়। আপনি এই যে যেহেতু একটু প্রান্তিক শ্রেণীর মানুষ, একটু সনাতনী মানুষ, আপনি নিজেকে কি আপনার নিজস্ব সৃজনশীলতা বা সাহিত্যের ভেতরে নিজেকে কি সেভাবে বদলাতে পেরেছেন? আচ্ছা, এটা আপনি খুব একটা মৌলিক প্রশ্ন করেছেন। কারণ প্রাচীন এবং আধুনিকের মধ্যে কোনো মৌলিক তফাৎ নেই। আমার এখন একটা বই আজকেই পাঠিয়ে দিলাম প্রেসে, সেটা হলো যে ওই প্রাচীন এবং আধুনিকের যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু একদম এক। কারণ আমি আমার শিক্ষক জীবনে বা আমার সাহিত্যিক জীবনে আমি দেখেছি, আমি লিখেছি দেখেছি আমার শিক্ষক জীবনের কথা আমি বলি। আমি যে কলেজ বা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতাম, প্রথম ছাত্ররা যারা আসতো, সাধারণ সব ছাত্ররা আসতো না, অনেক অসাধারণ ছাত্র পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসতেন। বাংলা বলা আছে, লন্ডন ইউনিভার্সিটি, রাশি হিন্দু ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, সব এগুলো তো সব বাংলা আছে নাকি। তা সেই সব ছাত্ররা, অনেক ছাত্রই আমার কাছে আসতো জানার জন্য। আমি প্রথম 1 সপ্তাহ কিন্তু কোনো রকম বিষয়ের উপরে বক্তৃতা দিতে হবে না। আমি বক্তৃতা কিসের বলে না, সত্যিকারের তার মানুষ হতে গেলে যেখানে যেতে হয়, সেটা প্রথম 2 দিন বক্তৃতা সমস্ত মহাপুরুষের সম্বন্ধে। কিন্তু ধরুন এই সময় আমার প্রিয় দর্শক আমাদের ধৃষ্টতা নেবেন না, বর্তমান যে সমকালের ভেতরে আমরা বিচরণ করছি, যে সময়ে বিচরণ করছে, অন্তত বিগত 2 দশক বা 3 দশক ধরেও যদি একটু আলোচনা সূত্রতে যদি একটু পিছিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে পুঁথিগত বিদ্যা এবং সেটা জীবিকা নির্বাহ করার জন্য কতটা এগিয়ে যাওয়ার জন্য, সেটাই তো অনেক ক্ষেত্রে শিক্ষার একটা ভাবনার ভেতরে আমরা
আমরা ফেরা করি। এটাই আমার প্রধান বলতে থেকে আপনারা অবশ্যই এটার উপযুক্ত উত্তর পাবেন। সেটা হলো যে এই যে সমস্ত প্রাচীন যে সমস্ত মহাপুরুষের সঙ্গে আলোচনা করলাম দুদিন, তারপরে দুদিন কিন্তু পুরোপুরি আলোচনা হতো স্বাস্থ্যের উপরে। আচ্ছা। অর্থাৎ শরীরটাকে সুস্থ সবল করতে হবে। একটা বড় শিল্পী, একটা বড় গায়ক 30 বছরে মারা গেলেন, তার তো সমস্ত জিনিসই বন্ধ হয়ে গেল এবং সমাজে তাতে ক্ষতি হয়। শরীরও মাধ্যম ক্ষুদ্র ধর্ম সাধন, শরীরটাই হচ্ছে আদি। তাছাড়া সব ধর্ম সাধনে ব্যর্থ হয়ে যায়। সে গায়ক হোক, কবি হোক, শিল্পী হোক, সাধক হোক, সমস্ত তার যে জীবনের যা আশা ভরসা, তিনি সে কতটুকু সে দিতে পেরেছে, তা সে সব শেষ হয়ে যায়। সেই জন্যে আমি আলোচনা করতাম যে আমি নিজের আমার একটা ব্যায়াম সমিতি ছিল, যেটাতে আমি 40 বছর প্রেসিডেন্ট ছিলাম। তা সেই ব্যায়াম সমিতি জিমও খুলেছি আমি। তা সেই কাজেই এই যে ব্যায়ামটা, আসন, ব্যায়াম, যোগ, প্রাণায়াম, এগুলো প্রত্যেকটি ছাত্রের কিন্তু করা দরকার। শরীরচর্চা, শরীরটাকে সুস্থ সবল এবং কর্মঠ করা, শক্তিমান করা, এটা কিন্তু প্রত্যেকটি শিল্পী এবং প্রত্যেকটি যে কোনো মানুষ যে কোনো দিকে বড় হোক না কেন, গায়ক হোক, সাহিত্যিক হোক, প্রত্যেকেরই কিন্তু সুস্বাস্থ্যের প্রয়োজন। এই জন্যে আমি দুদিন স্বাস্থ্যের উপর পুরোপুরি আলোচনা করতাম। আর তারপরে 2-3 দিন আমি দুদিন আলোচনা করতাম যে জীবনে আদর্শবাদের পরে, অর্থাৎ আদর্শ জীবন লাভ করতে গেলে পৃথিবীর মানুষগুলোকে সব কিছু সুস্থ সুন্দর রাখতে হয়। তাহলে কী করে থাকতে হবে, কী আদর্শ নিয়ে থাকতে হবে। অর্থাৎ সব্যেই সত্তা ভবন্তু সুখী দত্তা, সবাই সুখী হোক, কেউ অসুখী না হোক। কথাটা একেবারে খুব খুব সত্যি কথা। জীবনের এই দর্শনগুলোকে যদি আমরা না মানি, জীবনের এই দর্শনগুলোকে যদি আমরা আমাদের নিজস্ব পথের ভেতরে যদি নিয়ে না যাই, তাহলে বোধ হয় আরও অনেক বেশি সমস্যার সম্মুখীন আমরা হতে হয়। ডক্টর রাধারমণ জানা কিন্তু শুধুমাত্র প্রথাগতভাবে অধ্যাপক নন, তিনি এত বড় মাপের একজন মানুষ। তিনি একেবারে মাটির কাছাকাছি মানুষ। তার বিনয়ের সূত্রতা, তিনি একেবারে খুব খুব হৃদয়ের কাছাকাছি মানুষ। তার জীবনে কিন্তু অনেক কাজ আছে, যে কাজগুলো বলার জন্য আমাদের খুব ভালো লাগে, আমরা খুব গর্বিত বোধ করি। তিনি তার গ্রামে হাসপাতাল করেছেন, পোস্ট অফিস করেছেন, স্কুল করেছেন, রাস্তা করেছেন, ইত্যাদি আরও অনেক কাজ আছে। এখানেও এই মানুষটি কিন্তু এই প্রায় 90-এর কাছাকাছি বয়সের সূত্রতায় তিনি কিন্তু এখনো অনেক বেশি সতেজ। আসলে সেই সতেজতার ভেতরেই তিনি যে কাজ করছেন তা নয়, নতুন দর্শন, নতুন সৃজনশীলতার ভেতরে তিনি সবসময় আকৃষ্ট শুধু নন, তার ভেতরেই কিন্তু চাইতে আছেন। সত্যি কি সেই জারুম তার জীবনের ক্ষেত্রে, তার জীবনের চলার পথের ক্ষেত্রে আরও অনেক বেশি প্রশস্ত পথ তৈরি করে দিয়েছে? এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হয়েছে। বিরতির পর ফিরে আসছি, সাথে বিশিষ্ট প্রাবন্ধিক লেখক আমাদের মাস্টারমশাই ডক্টর রাধারমণ জানা। যেটা কথা হচ্ছিল এই যে নতুন দর্শন, কেমন আমরা তো পুরনো যে পথে হেঁটে এসেছেন পুরনো মানুষজনেরা, আমরা তো তাদের পদাঙ্ক অনুসরণ করবো করে আবার নতুন পথের দিকে এলো। আপনি যখন ছড়া লিখছেন তখন আপনার ছড়ার ভেতরে একটা অন্য দর্শন, আবার যখন আপনি গল্প লিখছেন সেই গল্পের ভেতরেও আমার একটা মনে হয়েছে, এটা আমি জানি না, এই গল্পের ভেতরে না অনেক কিছু চরিত্র, যে চরিত্রগুলোর সাথে মনে হয় হয়তো নিজস্ব কোনো ব্যক্তিগত দর্শন বা ব্যক্তিগত কিছু ভাবনা আছে। আমি ঠিক বলছি কিনা আমি জানি না, আপনি কি বলবেন? আচ্ছা, এটা অতি প্রাসঙ্গিক। কারণ প্রত্যেকটা লেখক বা কবি তার জীবন দর্শন কিন্তু তার কাব্যের সাহিত্যে আমরা বঙ্কিমচন্দ্রকে দেখেছি, বিভূতিভূষণকে দেখেছি। হ্যাঁ, তার জীবন দর্শন তার লেখার মধ্যে অবশ্যই প্রতিভাত হয়েছে। তেমনি আমারও যে জীবন দর্শন, অর্থাৎ প্রথমেই আমার কিন্তু ওই সব্যেই সত্তা ভবন্তু সুখী দত্তা, সবাই সুখী হোক, বা বুদ্ধদেবের যে আরেকটা কথা বলেছিলেন তিনি, যে মাতা যথা নিয়ম পুত্তম আয়ুষ একপুত্ত মনোরক্ষী এবং কি সর্বভূতেষু মানসং ভাব অপরিমাণ। অর্থাৎ মা যেমন তার একটিমাত্র পুত্রকে প্রাণ দিয়েও রক্ষা করেন, তেমনি সমস্ত জীবে তুমি সর্বভূতে তোমার তেমনি ওই মাতৃবৎ স্নেহ থাকবে। এবং সেইটাকে রবীন্দ্রনাথ বলেন, এই যার মনের মধ্যে 24 ঘন্টা এটা থাকে, যদি কারো মনের মধ্যে এরকম থাকে সর্ব মানুষ সুখী হোক, কেউ অসুখী না হোক, তাহলে সেইটাকে রবীন্দ্রনাথ বলেন সে ব্রহ্মবিহারে আছে। সাহিত্যিক ক্ষেত্রে, কবির ক্ষেত্রে অভিজ্ঞতাটা একটা অনেক বড় অংশ, এটা ভাব। কিন্তু আবার এটাও তো ঠিক, এর ভিতরে একটা নিজস্ব ভাব, একটা অনুভূতি, একটা অন্য রকমের অনুভবতার সূত্র কিন্তু তার ভিতরে মিশ্রিত থাকে, যার কারণে কবিতা কিন্তু একটা নেপথ্য দর্শনের কথা বলে। আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটাতেও কিছু থাকবেই, কারণ আমি কবি, কাজে সেখানে আমি কবি বলেই আমার একটা কবিতা রিসেন্ট বেরোচ্ছে, যে বই আমার ছাপাতে দিলাম, সেখানে কবির একটা বিশেষ মর্ম চেতনা আছে। সেইটা হলো তার হৃদয়ের মধ্যে থেকে স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে আসে, প্রত্যেকটি শব্দ অটোমেটিক্যালি আসে।
অনেক সময় দেখেছি যে এমন সব শব্দ ভাবেনি, কিন্তু সে অত্যন্ত সুন্দরভাবে আসছে, মানে সেটা ভেতরে প্রতীতই আছে, নির্মাণের সময় বেরোচ্ছে। এবং সেটা আধুনিক, হয়তো সবাই বলবে যে আধুনিক আধুনিক একবারে আধুনিক হয়ে গেল, কিন্তু আমি কিন্তু একদম প্রাচীনতম যুগ থেকে আধুনিকতম যুগ, মানে আর্য ঋষিদের থেকে অনেক কিছু নিয়েছি। তারপরে যারা মধ্যম স্থানে গেছেন, ঋষি কবি সব বাল্মীকি, ব্যাসদেব, এদের কাছ থেকেও অনেক কিছু নিয়েছি। এবং যত কালিদাস, ভগবতী, সূত্রপান ভট্টাচার্য, সংস্কৃতে যত লেখা হয়েছে, এই সব লেখা আমার কাছে সবগুলোই আমি পড়েছি। কাজে আমি একজন পাঠক হিসেবেও একজন এককালে বিখ্যাত পাঠক ছিলেন। অর্থাৎ সমস্ত সাহিত্য, বৈদিক সাহিত্য থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত কিছু হয়েছে, এই সবগুলোর সঙ্গে আমার এই সামগ্রিক সাহিত্যের যদি একটা বৃত্তের ভেতর যদি নিয়ে আসো, তাহলে তার ভেতরে থাকাতে সেক্ষেত্রে তো আপনিও তো সমৃদ্ধ হয়েছে। অবশ্যই এই যে সমৃদ্ধতা, এই সমৃদ্ধতাই কিন্তু নিজস্ব লেখার ভেতরে তার ছাপ, অবশ্যই বলছি। এই যে সমৃদ্ধিটা এসেছে, এই সমৃদ্ধিটাই কিন্তু আমার ঐতিহ্য, অর্থাৎ আমার যে ভারতবর্ষের যে 4000 বছরের যে ঐতিহ্য, ঋষিদের যে তাদের যে সাধনা, সেইটা আছে। এই সমস্ত বড় বড় লেখক, রামায়ণ মহাভারতের লেখক কাশিরাম দাস, তারপরে এই সমস্ত আরও যে সংস্কৃত সাহিত্যিক লেখকরা, কালিদাস, ভগবতী, সূত্রপান ভট্ট ইত্যাদি যারা, এদের যে সমস্ত সারা জীবনের যে সাধনা, সারা জীবনের যে তাদের হৃদয়বত্তা, তাদের প্রাণবত্তা, তার যে ঐতিহ্য, সেগুলো আমাকে ইন্সপায়ার করে। কিন্তু অনেক সময় যেটা হয়, একজন সৃজনশীল মানুষ, একজন সংস্কৃতিবান মানুষ, একজন লেখক, তার তো অনেক অপ্রাপ্তি থাকে, তার অনেক যন্ত্রণা থাকে, তার অনেক অনেক না পাওয়া থাকে, তাই তো? এই যে এই অপ্রাপ্তি, অনেক যন্ত্রণা, অনেক না পাওয়া, সেই না পাওয়ার জন্য কিন্তু তার অনেক সৃষ্টি নতুনভাবে তৈরি হয়। আপনার নিজের ক্ষেত্রে না, আমার না পাওয়ার কিছু নেই। আমি যা পেয়েছি তা যথেষ্ট পেয়েছি। সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসা যা পেয়েছি তা আমাকে তারা ঋণী করে রেখেছে। বহু মানুষের ভালোবাসাতে আমার জীবন ধন্য, এটা অবশ্যই সত্য কথা। এবং রাধারণবাবু এটাতে আবেগ তাড়িত হচ্ছেন খুব স্বাভাবিকভাবে। এই আবেগ তাড়িত হওয়াটাই তো একজন সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষের কাজ। এই আবেগটা ভেতরে, তাই না? এই যে প্রাপ্তি, এই যে সবার কাছে ঋণী থাকা, পৃথিবীর কাছে ঋণী থাকা। এই পৃথিবী তো আপনাকে এত কিছু দিয়েছে, এই পৃথিবীকেও আপনি নিজের জীবনে কতটুকু দিতে পারছেন, কতটুকু দিতে পারলেন, কতটুকু দেওয়া বাকি থেকে গেল। আমি আমার জীবনে সাধ্যমতো একবারে ছোটোবেলা থেকে শুরু করে আমার MA পাস করে যাওয়া, অর্থাৎ 27-28 বছর বয়স পর্যন্ত ডক্টর ডিগ্রি গ্রহণ করছি, তখন পর্যন্ত আমি আমার জন্মভূমির সেবায় কিন্তু কঠোর পরিশ্রম করেছি, দিন রাত খেটে খুঁটে সেখানে যেটুকু যা করার উনি যা বললেন সব কিছু করেছি। স্কুল করেছি, হায়ার সেকেন্ডারি স্কুল করেছি, তারপর সেখানে হাসপাতাল করেছি, সেখানে রাস্তাঘাট করেছি, রাস্তাঘাট করেছি, 5টা প্রাইমারি স্কুল করেছি, যত কিছু মানে আমার এই সময় এসে দাঁড়িয়ে আমারও খুব ভালো লাগছে, যখন এই কিন্তু কত বছর আগেকার কথা, আজকে সেগুলো বিশালভাবে সমৃদ্ধি লাভ করেছে, সরকারি অনুদান পাচ্ছে, সরকারি সূত্র তার সাথে সেটাকে যুক্ত হয়েছে। যখন খুব দূর থেকে বা যখন খুব কাছ থেকে সেগুলো কিন্তু স্পর্শ করেন বা সেই সমস্ত মানুষজনের সাথে যখন কথা বলেন, তখন আবেগে একটা অন্য ভাবনা আসে না? খুবই ভালো লাগে। এই যে যেসব যেটুকু যা করে এসেছি নিজের পরিশ্রম, অর্থাৎ নিজের প্রাণ দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের বিদ্যাবুদ্ধি দিয়ে যেটুকু করে এসেছি, এবং গ্রামের জন্য, দেশের জন্য বা মানুষের জন্য, যে তার পরবর্তীকালে আমি যেখানে কাটিয়েছি, কলকাতায় চলে এসেছি তারপরে অধ্যাপক হয়ে, তাই এখানে এসেও আমার কাছাকাছি যারা ছিল, যে কোনো মৃত্যুর কাছাকাছি গিয়েছে এমন অনেক মানুষকে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি। অনেক বাড়ি ফুটে যেত, আমি না গিয়ে পৌঁছতে পারিনি। তাই বহু মানুষকে বিপদের হাত থেকে, বিভিন্ন বিপদে বহু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। কিছু কি এই ধরনের মানুষজনের ক্ষেত্রে, আপনাদের মতো মানুষজনের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, একটা মানসিক একটা অস্থিরতা বোধহয় সবসময় কাজ করে, আরও কিছু করতে হবে, আরও কিছু নতুন মানুষের কাছে পৌঁছতে হবে, আরও কিছু লিখতে হবে। এই যে অস্থিরতা, এই অস্থিরতায় কি আপনার মনে হয় আপনার শারীরিক সুস্থতা, আপনার মানসিক সুস্থতা সেটাকে আরও অনেক বেশি বিস্তৃত করে রাখে? হ্যাঁ, না, আমার মানসিক সুস্থতার কোনোদিনই কোনো অভাব ছিল না। এখন এই যে একটা অসন্তোষ থাকছে যে পৃথিবীতে অনেক কিছু করে যেতে পারলাম না, হ্যাঁ, তখন কিন্তু আমি ঈশ্বরের উপর পুরো নির্ভরশীল। তখন বলি, তুমি পরবর্তী জন্মে তুমি আমাকে এই জন্মে ঋণী করলে, তোমার যে একদম সৃষ্টি মূলাধারে বসিয়ে আমাকে তুমি রেখেছো, হ্যাঁ, তারপরে অনেক উপরে তুমি আমাকে তুলে দিয়েছো। মানুষ সবাই স্যার বলতে, আমার ব্যারাকপুর সিজন নিয়ে স্যারের বাড়িয়ে বললেই হলো, হাজারো স্যার আছে। আর যত রাজনৈতিক নেতারা আসছে সবাই একজন করে সম্বোধনা জানাচ্ছে না। এখানে একটুখানি আপনাকে একটু বিরতি দিয়ে বলি, এটা আমার মনে পড়ে গেল, এটা আমার খুব ভালো লাগছে।
কি আশ্চর্যের ব্যাপার, একজন সৃজনশীল মানুষের যে গ্রহণযোগ্যতা কোন জায়গাতে পৌঁছলে এই ব্যাপারটা ঘটে। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি ডক্টর রাধারমণ জানাকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা আলাদাভাবে এককভাবে সমর্থনা জানিয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি, সেটা এখানকার সমস্ত লিডিং রাজনৈতিক দল, সেটা কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল ইত্যাদি আরও অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু আলাদাভাবে এককভাবে সমর্থনা জানিয়েছে। তার রাজনৈতিক দর্শন নিয়ে আমার কোনো কথা নয়, আমার কোনো প্রশ্ন নয়, সেটা তার ব্যক্তিগতভাবে। কিন্তু এই যে আলাদাভাবে রাজনৈতিক দলগুলি তারাও তাদের একজন নিজস্ব কাছের মানুষ হিসাবে আপনাকে মেনেছে, এই সম্বর্ধিত হয়েছে, এটা কিন্তু খুব আনন্দের। এটাই, এবং এটাতেই আমি খুবই আনন্দিত। ওই যে বলেন পৃথিবীর জন্য কিছু কাজ করছি, বলেছি, এটা ভুলে যায় যে কিছু করেছি, কিন্তু আমার আবার অসন্তোষ আছে যে আমি অনেক কিছুই পারিনি, আরও বেশি করতে পারতাম। এবং সেই জন্যে ঈশ্বরের কাছে আমি একটা কবিতার মধ্যেই প্রার্থনা করেছি, তুমি আরেকটু ভালোবাসা দিও। হ্যাঁ, সে বলতে বাবিল হয়ে গেছে। এই যে আরেকটু ভালোবাসা, আরেকটু ভালোবাসার যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সবশেষে আমি একটু অন্যরকম ভাবে দিকে যাই। বাংলা সাহিত্যের দর্শন, বাংলা সাহিত্যের তো একটা অনেক দীর্ঘ পরিবর্তন হয়ে যায়। আপনি বাংলা সাহিত্যেরই মানুষ, অতএব এই বিষয়ে আপনার সাথে অন্তত আলোচনা করাটা আমার পক্ষে অন্তত অনেকটা ধৃষ্টতা। তবু একটু সাহস জাগছে, এই বাংলা সাহিত্যের অনেক পরিবর্তন হয়েছে। বাংলা সাহিত্যে 5টা দশকে তার নির্মাণ কৌশল, প্রয়োগ কৌশল, উপস্থাপনে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনটা যেটা চোখে দেখছেন, যেটাকে বুঝতে পারছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে ভাবনাতে সেই পরিবর্তনটা কি সবসময় থেকে খুব একটা গ্রহণ জায়গাতে এসেছে, নাকি নতুন আবার একটা কোনো পথকে তৈরি করা সম্ভব হয়েছে? এ সম্পর্কে আমাদের স্থির কতগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি সাহিত্যের মহল। সেটা হলো যে পরিবর্তন সাহিত্যের ক্ষেত্রে এসেছে আজ থেকে প্রায় 60-70 বছর আগেই। সেটা হলো যে আগে আমরা সব ছন্দবদ্ধ কবিতা লিখতাম, হ্যাঁ, রামায়ণ মহাভারত সবটাই অন্তবিল। আচ্ছা, কিন্তু তারপরেই এরা এলেন, বুদ্ধদেব বসু, প্রেমী মিত্র ইত্যাদি, এদের সব গ্রুপটা এলেন যখন, হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়, এরা সব যখন এলেন, এরা গদ্য কবিতা লেখা শুরু করলেন। রবীন্দ্রনাথ তারপরে পুনশ্চ লিখলেন, তারপরে দেখে রবীন্দ্রনাথও নিলেন, আমি তখন কবিতা লিখছি। এখানে স্যার একটু ডিস্টার্ব করছে, সেটা হলো রবীন্দ্র পরবর্তী পর্যায়ে হচ্ছে কল্লোল যুক্ত হলো, প্রেমেন্দ্র মিত্র এবং অন্যান্যরা, বুদ্ধদেব বসু এরাই রবীন্দ্রনাথের সমসাময়িক করে করেছেন, কিন্তু তারা ওটা বললেন। কিন্তু এইটা দেখুন রবীন্দ্রনাথ তার পরবর্তী পর্যায়ে এই যে আধুনিক কবিতা এবং উত্তর আধুনিক কবিতা, এইটাকে আপনি কিভাবে? সেটাই বলছি, তার রবীন্দ্রনাথ তার একটি কবিতা বললেন পুনশ্চে, তাই ফিরে আসতে হলো আর একবার, দিনের শেষে নতুন পালা আবার করেছি শুরু, তোমারই মুখ চেয়ে ভালোবাসার দোহাই মেনে। আমি জনগণ বা এই পৃথিবী, আমি তোমাকে ভালোবাসি, মানুষ ভালোবাসি, সেই জন্যে এরা ছেলেরা সব লিখছে, বলছে, নতুন নতুন গদ্যে বলছে, তা আমিও গদ্য কবিতা লিখলাম, এবং এটা গদ্য কবিতার একটা অংশ, পুনশ্চ কবিতা এটা। তাই ফিরে আসতে হলো আরেকবার, রবীন্দ্রনাথ ফিরে এসেছেন, আমরাও তাই গদ্য কবিতা, এখন তো আমরা গদ্য কবিতা অনেক লিখি, সুন্দর ছন্দ নাকি রবীন্দ্রনাথই বলে গেছেন যে অন্তত জায়গাটা লঘুগুরু নানা ভঙ্গিতে। এই কবিতার সার্থকতা লাভ করতে গেলে লঘুগুরু নানা ভঙ্গিতে অন্তত ছন্দ জাগাতে হয়। আমারও বহু গদ্য কবিতা এর মধ্যে লেখা হয়েছে। ছন্দের কথা যখন এলো তখন খুব স্বাভাবিকভাবে ছড়া লেখক রাধারমণ জানার সাথে কথা বলবো, এটা হয় কি করে? হ্যাঁ, তাই ছড়াটা বাচ্চাদের তো, কাজে এটা ছন্দের যে একটা স্পন্দন, ছন্দের যে ঝঙ্কার, সেটা তো না হলে বাচ্চাদের মনে লাগবে না, নাকি? তা কাজেই সে আমি কাঠবিড়ালির উপরেও লিখেছি, আর ভালুকের উপরেও লিখেছি। হ্যাঁ, ভালুক খেলো শালুক খেতে দিঘির পড়া পাবে, নাকি? তা সে মিলিয়ে লিখে যাচ্ছে, মানে এই ছন্দের সাথে এবং শিশু মানসিকতার সূত্র ধরে। একদম শেষের দিকে একটু অন্য রকমের প্রশ্ন করতে চাই। সাহিত্যের ভাবনা, গল্পে, বিশেষ করে ছোট গল্প, আমরা গল্প সঞ্চয় অত্যন্ত পরিচিত হই, এই ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। ছোট গল্প শেষ হইল না, এটা যেরকম আমরা জানি, তেমনি ছোট গল্পকে এখন আরো ছোট করে দেওয়া হচ্ছে অনুগল্প এবং অন্যান্য গল্পের ক্ষেত্রে। তো এই আমরা বলছি যে মানুষের এখন নাকি অনেক বেশি ব্যস্ততা তো চিরকালই ছিল। এই যে ব্যস্ততার দোহাই দিয়ে আপনার কি মনে হয় যে আমরা এই পড়া থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে মানসিকভাবে? এইটা একটা মৌলিক প্রশ্ন। আমি আমার শেষ বইয়ের লাস্ট প্যারাতে আমার পরিচিতিতেও লিখেছি যে এখন অনেকে ভাবছেন যে পড়াশোনা মানুষ কমিয়ে দিয়েছে, এই সমস্ত ইন্টারনেটের যুগে মানুষ তো সব ফোন নিয়েই ব্যস্ত, সব আর মানুষ সেই লেখাপড়া অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু কথাটা একবারেই ঠিক না। যারা
ভক্তি করে পড়তেন বইপত্র, তারা এখনও ভক্তি করে পড়ে যাচ্ছেন এবং একদল পাঠক থাকবেন যারা ভক্তি বইগুলো পড়ে যাবেন। কারণ যারা লেখকরা লিখছেন তারা এত সমস্ত আধুনিক, তারা প্রত্যেকে তাদের মানসিকতা আধুনিক, তাদের রচনা আধুনিক, প্রাচীন ঐতিহ্যকে নিয়েও তারা আধুনিক সমস্ত বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করে ঠিকমতো এগিয়ে চলছেন। এবং রবীন্দ্রনাথও গদ্য কবিতা লিখেছিলেন অনেক, এবং তিনি কীভাবে গদ্য কবিতা লিখলে ভালো হয় তাও তিনি বলে গেছেন। এবং আজকে রবীন্দ্রনাথকে আমরা গ্রহণ, যেমনভাবে শেক্সপিয়ার, যেমনভাবে ওয়ার্ডসওয়ার্থকে আমরা গ্রহণ করেছি, রবীন্দ্রনাথ তেমনিভাবেই আমরা এখন রবীন্দ্রনাথ আমাদের কাছে গ্রহণীয়, সার্বিকভাবে গ্রহণীয়, এবং তারও অ্যাডভাইসও আমরা মেনে চলেছি। কাজে বর্তমানে আমরা যে আধুনিক কবিতা লিখছি, আধুনিক গল্প লিখছি, আধুনিক জীবন চেতনার সম্বন্ধে আমরা বিভিন্ন রকম প্রকাশ ক্ষমতা দেখাচ্ছি, সেগুলো হলো যে আমরা প্রাচীনকে একদম বাদ দিয়ে নয়, প্রাচীনকে গ্রহণ করে তার মধ্যে নতুন সৃষ্টিকে দিয়ে এক অভিনব সৃষ্টি তৈরি করি। এটা একটা অনবদ্য কথা বললেন, প্রাচীনকে গ্রহণ করে নতুনকে কিছু সৃষ্টি, অর্থাৎ কিনা আপনি কিছুতেই কিন্তু প্রাচীনকে আপনি বর্জন করতে চাইছেন না। এবং এটাও ঘটনা, এটাও কিন্তু খুব বাস্তবতার সূত্র ধরে আপনার সাথে আলোচনা করতে ভালো লাগছে। আজকে যে আধুনিক, সেটা তো আরো 3টে দশক পরে এটা আবার প্রাচীন হয়ে যাবে। এবং এই সময়ের সূত্রতায় বোধ হয়, সময় তো বসে থাকে না, এবং সময়ের সাথে সাথে বোধ হয় সেই সময়ের কাল ধরে ধরে এগিয়ে যাবে। এই যে দর্শন, এই যে ভাবনা, এই যে সংস্কৃতি, জীবনের ওই সময়তে সেই ইন্দিরা গান্ধীর মতো মানুষের কাছে, সেই ব্যক্তিত্বের কাছ থেকে সাহিত্যরত্ন উপাধি পাওয়া, আপনার তখন মনে হয়নি যে বোধহয় একটা দায়বদ্ধতা কিন্তু আপনার ঘাড়ে চেপে গেল? না, এটা আমার শুধু ওই সময় থেকেই নয়, আমার ছোটোবেলা থেকেই আমার দায়বদ্ধতা ছিল যে আমি জন্মভূমির জন্যে, আমি আমার সেটা তো সামাজিক দায়বদ্ধতা। আমি এই যে সাহিত্য দর্শন, নতুন করে কিছু সাহিত্যকে সৃষ্টি করতে হবে, ভাবনা করতে হবে, লিখতে হবে, আপনার গবেষণার উত্তরগুলো বলছি, কিছুটা উৎসাহ যে কোনো মানুষকে, যে কোনো ব্যক্তিকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগায়। এই যে সাহস, এই সাহসের জন্যই মানুষ কিন্তু তার অন্যান্য কাজগুলোকে করতে পারেন, তার কাজের গতিবিধিকে নিয়ে এগোতে পারেন। আর এগোনোটা যত বেশি মসৃণ হয়, তত বেশি তার সৃজনশীলতার সূত্রতা আরো অনেক বেশি এগিয়ে। সাধারণত এই ভাবনা, এই সংস্কৃতি, এটা তো জানিতে থাকবেই। এবং আপনার কাছ থেকে আমরা শিখেছি জীবনকে নেতিবাচক নয়, ইতিবাচক ভাবে দেখা। আপনার থেকেই আমরা শিখেছি জীবনকে ইতিবাচক ভাবে, প্রত্যেকটি গল্পে যুদ্ধ কি করে করতে হবে, প্রত্যেকটি যুদ্ধে জীবন যুদ্ধ, জয়ী হতে হবে। এই জীবন যুদ্ধ নয়, যুদ্ধে জয়ী হতে হবে, জীবন করে জয়ী হওয়া যায়। তাই প্রত্যেকটি কথাই কিন্তু এই সব গল্প, এবং এই জীবন যুদ্ধের জয়টাই আসল, এবং তার সাথে অবশ্যই চরৈবীতি। আমি নিজে জীবন যুদ্ধে জয়ী হয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধ করেছি, আহত হয়েছি, জয়ী হয়েছি, কোথাও আমি কিন্তু। অর্থাৎ এই ইতিবাচকের সূত্র ধরে আজকে আমাদের কথা শেষ করতে হবে। তার কারণ আপনাদের কাছ থেকে তো আমরা ইতিবাচক মতামত পেতে চাই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন, এবং অতি অবশ্যই এই অনুষ্ঠান আমাদের ইউটিউবে থাকছে। খুব স্বাভাবিকভাবে ইতিবাচকতার সূত্র ধরে এইরকম একজন রোগীর মানুষ জীবনে একটা প্রান্তিক সময় এসে দাঁড়িয়ে, যিনি 90-এর ছুঁই যার কাছাকাছি যার বয়স, তিনি এখনো সতেজ, তরুণ, জীবনের দর্শনে পৃথিবীর কাছে তিনি ঋণ আরো বেশি শোধ করে দিয়ে যেতে চান। খুব ভালো থাকবে। নমস্কার। নমস্কার। আমার এই সুদীর্ঘ জীবনের মধ্যে আমি সমস্ত পৃথিবীর কাছে, জগতের কাছে, মানুষের কাছে বহুল অংশে ঋণী। সমস্ত মানুষ এতখানি ভালোবাসা দিয়েছেন, এতখানি তাদের প্রেম প্রীতি দিয়েছেন, এতখানি তাদের স্নেহ যত্ন আদর দিয়েছেন, যা আমি পৃথিবীর কাছে আমি বহুল অংশে ঋণী। এখন সব ঋণ তাদের শোধ করে যেতে পারলাম না। তাই বিশ্বপিতার কাছে প্রার্থনা রেখেছি যে যেন আমাকে পরজন্মে অন্তত আরও বেশি ভালোবাসা আমার প্রাণ দিও, এবং যে ভালোবাসা দিয়ে আমি এই পৃথিবীর মানুষের, ঈশ্বরের সবার সব ঋণ শোধ করে যেতে পারি।